এক দম্পতি রাতের বেলায় গাড়িতে করে বাড়ি ফিরছিল, কিন্তু ঘটনাক্রমে তাদের হাতে খুন হয়ে যায় একটি লোক। এরপরেই সেই দম্পতি লাশটা লুকানোর জন্য একের পর এক মাস্টার প্ল্যান তৈরি করতে থাকে, কিন্তু সেখান থেকেই বের হয়ে আসে ভয়ঙ্কর সব রহস্য। শেষ পর্যন্ত এই দম্পতির সাথে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ পারভুর সিজন 1 পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই 1 মাস পূর্বে গুন্টুর শহরের ঘটনা দেখানো হয়। রাতের বেলায় হারিশকে তার বাড়িতে দেখা যায়। সে তার বোন জাহ্নবীকে বলে, আমি আমার বন্ধুদের সাথে একটু বাইরে যাচ্ছি, তুমি বাসায় থেকো, বাবা মা কিছুক্ষণ পরেই চলে আসবে। হারিশ সেখান থেকে চলে যাওয়ার একটু পরেই জাহ্নবী একটা ব্যাগ নিয়ে বের হতে যাবে, কিন্তু সে শুনতে পায় হারিশ তখনও যায়নি। সে বাড়ির দারোয়ানকে বলছে জাহ্নবীর ওপরে নজর রাখার জন্য, জাহ্নবী যেন কোনোভাবেই বাইরে যেতে না পারে। অন্যদিকে জাহ্নবী এটা দেখে পেছনের দরজায় আসে এবং সে দেখতে পায় সেখানে কেউ নেই। জাহ্নবী পেছনের ওয়ালটা বেয়ে বাড়ির বাইরে চলে আসে। এরপরে জাহ্নবী সেখান থেকে চলে আসে বিক্রমের কাছে। আসলে জাহ্নবী আর বিক্রম একে অপরকে ভালোবাসতো, কিন্তু তাদের দুজনেরই কাস্ট অথবা জাত আলাদা ছিল, যার ফলে তাদের এই ভালোবাসার সম্পর্কটা দুটো পরিবারের কেউ মেনে নিত না। তাই এক প্রকার বাধ্য হয়েই তারা তাদের ভালোবাসাকে পূর্ণতা দেবার জন্য পালিয়ে আসে। বাসে করে তারা কোথাও যাচ্ছিল। জাহ্নবী অনেক টেনশনে ছিল। জাহ্নবী বিক্রমকে বলে, আমার বাবার সাথে এমএলএ রামায়ের অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। আমার বাবা যদি একবার এমএলএ রামায়ের কাছে যায় এবং আমাদের কথা বলে, তাহলে এমএলএ রামায়া আমাদের খুঁজতে শুরু করবে, তখন আমরা বিপদে পড়ে যাব। বিক্রম বলে, তুমি টেনশন করো না, আমাদের কিচ্ছু হবে না। জাহ্নবীর কথাই সত্যি হয়। কিছুক্ষণ পরেই জাহ্নবীকে খুঁজে না পেয়ে জাহ্নবীর বাবা কল করে এমএলএ রামায়াকে এবং বলে তার মেয়ে জাহ্নবী পালিয়ে গেছে বিক্রম নামের একটি ছেলের সাথে, তাও আবার নিচু জাতির। কথাটা শুনে এমএলএ রামায়া বলে, আপনি একদম টেনশন করবেন না, আমি আপনার মেয়েকে খুঁজে বের করে দেব। তখনই এমএলএ রামায়া চান্দু নামের একজন লোককে ডাকে এবং একটি গান দেয় আর বলে তার বন্ধুর মেয়ে জাহ্নবী বিক্রম নামের একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে, যে করেই হোক তাদের দুইজনকে ধরে নিয়ে এসো। ঘটনা প্রেজেন্টে হায়দ্রাবাদে চলে আসে। ঘটনাগুলো মাঝে মধ্যে অতীত এবং বর্তমানে শিফট করবে, তাই ঘটনা এবং চরিত্রের নামগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। বর্তমানে হায়দ্রাবাদের ঘটনা দেখানো হয়। রাতের বেলায় পল্লবী সুধীরকে কল করে। পল্লবী সুধীরকে বলে, আমার ভাই আমাকে কল করেছিল, আমার বড় বাবা মারা গেছে আর তাকে দেখার জন্য আমাদের সেখানেই যেতে বলা হয়েছে। আমার এক কাজিন চান্দু হায়দ্রাবাদে এসেছিল অন্য একটি কাজে। আমার ভাই চান্দুকে বলেছে আমাদেরকে তার সাথেই নিয়ে যেতে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, চান্দু আমাদের জন্য অপেক্ষা করবে। কথা মতো কিছুক্ষণ পরেই চান্দু তাদের নিতে আসে। সুধীর আর পল্লবী চান্দুর সাথে যেতে শুরু করে। চান্দুর কাছে জাতটা অনেক বেশি ম্যাটার করে। পল্লবী আর সুধীরও ভালোবেসে বিয়ে করেছিল, আর পল্লবীর চাইতে সুধীরের জাতটা নিচু জাতি, যার ফলে চান্দু তার সাথে প্রচণ্ড রেগেছিল। তারাও পরিবারের অমতে বিয়ে করেছিল। এরপর থেকেই পল্লবী এবং সুধীর নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দেবার জন্যই পালিয়ে এসেছিল আর হায়দ্রাবাদেই তারা থাকতে শুরু করে। সেই ঘটনার পর থেকে পল্লবীর পরিবার তার সাথে আর যোগাযোগ করেনি। অন্যদিকে পল্লবীও তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। এই প্রথমবারের মতো পল্লবীর ভাই তাকে কল করেছিল, এই জন্য পল্লবী কোনো কথা না ভেবেই চান্দুর সাথে চলে এসেছে। কিন্তু চান্দু কোনোভাবেই সুধীরের সাথে ভালোভাবে কথা বলে না, সে তাকে নিচু করেই কথা বলতে শুরু করে। চান্দু সুধীরকে তেমন কিছু না বললেও সে পল্লবীকে বকাঝকা করতে থাকে, বলতে থাকে, তুমি পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ, তোমার কি ভালোবাসার জন্য অন্য কোনো ছেলে পাওনি? তখনই চান্দুর এক বন্ধু তাকে কল করে আর বলে, আমি জানি তুমি আমাকে কল করেছিলে, আমিও বিজয় বাড়াতে যাব, আর সেখানে যেই আমি তোমাকে ব্যাটারি ডেলিভারি করে দিয়ে আসব। আসলে সকালবেলা তুমি যখন ফোন দিয়েছিলে আমি ফোনটা ধরতে পারিনি, কারণটা হচ্ছে আমাদের বাসার ছোট বাচ্চা গোগো আমার ফোনটা গেম খেলে একেবারেই উল্টোপাল্টা করে ফেলেছিল, যার ফলে তোমার কলটা আমি রিসিভ করতে পারিনি, তুমি টেনশন করো না। ফোন রাখার পরে চান্দু আবারও পল্লবীকে অপমান অপদস্থ করতে থাকে। পল্লবীও মুখ বুজে মেনে নেয় না, সেও কথার জবাব দিতে থাকে, আর এভাবেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পল্লবীর মনটা খারাপ হয়ে যায়। সে কল্পনা করতে থাকে 2 বছর আগে
পল্লবীর পরিবার তার এবং সুধীরের ভালোবাসার খবরটা জেনে ফেলেছিল। তারা মেনে নিতে চাইছিল না, তাই বাধ্য হয়ে সে পালিয়ে সুধীরের কাছে চলে এসেছিল এবং এরপরে থেকেই তারা হায়দ্রাবাদেই সেটেল হয়ে গেছে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। চান্দু এখনও পল্লবীকে কথা শোনাতে থাকে। সে বলে, তোমার মা আমাকে অনুরোধ করেছিল তোমাদের দুজনকে নিয়ে আসার জন্য, না হলে তো তোমার মুখ দেখার পর্যন্ত আমার ইচ্ছে ছিল না। এছাড়া কোনো নিচু জাতির মানুষকে আমি আমার গাড়িতে বসতে দেই না। পল্লবীও বলে, তুমি এত কথা না বলে গাড়ি চালাও, তোমার পেছনে এমএলএ রামায়া রয়েছে, এই জন্যই তুমি এত বড় বড় কথা বলতে পারছো, না হলে তো তুমি এতদিন জেলে থাকতে। এমএলএ রামায়ের কথা শুনতেই চান্দু রেগে যায় আর বলে সেও একটা বিশ্বাসঘাতক, ওকেও বিশ্বাস করা যায় না। তখনই চান্দুকে দেখা যায় হাইওয়ে রোড ছেড়ে সে জঙ্গলের ভেতর দিয়ে একটা রোডের ভেতরে ঢোকে, আর সেই রাস্তাটা খুবই নিরিবিলি ছিল। কিছু দূর আসার পরেই সেখানে একটা মেকানিকের দোকান দেখতে পাওয়া যায়। চান্দু গাড়ি থামায় এবং সেই মেকানিক যশোয়ার সাথে সে কথা বলতে থাকে। সেখানে কিছুক্ষণ কথা বলার পরেই যশোয়ার কাছ থেকে একটা গান নিয়ে চান্দু গানটা লুকিয়ে ফেলে। অন্যদিকে এই সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে গিয়েছিল পল্লবী। সে এই জিনিসটা খেয়াল করে যে চান্দু সেই মেকানিকের কাছ থেকে একটি গান নিয়ে তার কাছে লুকিয়ে রাখছে। তার কাছে এটা অনেক সন্দেহজনক মনে হয়। পল্লবীর ভয় পাওয়ার আরও একটা কারণ ছিল, সে ছিল 3 মাসে প্রেগনেন্ট। তাই এই সময়টাতে সে তার বাচ্চার কোনো ক্ষতি হতে দিতে চায় না। এই কথাটা সে সুধীরকে বলে, আর কনফার্ম হওয়ার জন্য সাথে সাথেই পল্লবী তার মাকে কল করে, কিন্তু তার মা তার সাথে ঠিকঠাকভাবে কথা বলে না। পল্লবী যখন তাকে জিজ্ঞেস করে যে তাদেরকে তারা আসতে বলেছে কিনা, পল্লবীর মা রেগে গিয়ে বলে তার মুখ পর্যন্ত তারা দেখতে চায় না, তাকে কেন আসতে বলবে। এই কথাটা যখন সুধীরকে বলে তখন তারা দুজনেই খুব টেনশনে পড়ে যায়। পল্লবী সুধীরকে বলে, আমার মা চান্দুকে আমাদের নিয়ে যেতে বলেনি, তাহলে ও কেন বলল যে আমার মা তাকে বলেছে আমাদের নিয়ে যেতে, আর ও গান কেন নিল? আমার মনে হয় ওর ভেতরে এত বছরে পুষে থাকা রাগটা আজকে ও মেটাবে, প্রতিশোধ নেবে, আমাদের দুজনকেই হয়তো মেরে ফেলবে। তুমি কিছু একটা করো। কিছুক্ষণ পরেই চান্দু সেখানে আসার পরে সুধীর তাকে বলে, তোমার হাতে ওটা কি, আর তুমি মেন রোড দিয়ে না যেয়ে আমাদের এখান দিয়ে কেন নিয়ে এসেছো? এত সব প্রশ্ন শুনে চান্দুর মাথা গরম হয়ে যায়। সে বলে, এমনিতেই মেজাজ অনেক বিগড়ে রয়েছে, এই ধরনের প্রশ্ন করো না, চুপচাপ গাড়িতে ওঠো, না হলে তোমাদের এখানে রেখেই আমি চলে যাব। চান্দু রেগে গিয়ে সেখানে সুধীরকে গালি দিতে থাকে আর বলে, তোমার মতো নিচু জাতের ছোট লোক মানুষকে আমি আমার গাড়িতে বসতে দিয়েছি, এটাই অনেক। তুমি পল্লবীর হাজবেন্ড না হলে তোমাকে কবেই মাটিতে পুঁতে ফেলতাম। এভাবে আরও অপমান অপদস্থ করতে থাকে। একটা সময় সুধীর রেগে গিয়ে সেখানে থাকা একটা রড দিয়ে চান্দুর মাথায় আঘাত করে। চান্দু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে বাড়ির শব্দ শুনে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে পল্লবী। সে দেখতে পায় চান্দু সেখানে পড়ে আছে। অন্যদিকে সুধীর বুঝতে পারে সে কি করে ফেলেছে। তারা চেক করে দেখে চান্দু মারা গেছে। দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা এখন কি করবে? তাদের ভাগ্য ভালো ছিল ঘটনাটা সেই মেকানিকের দোকানের সামনে হয়নি, কারণ তারা গাড়ি দিয়ে কিছু দূর আসার পরে এই ঘটনাটা ঘটে, যার ফলে মেকানিক যশোয়া এই ঘটনার ব্যাপারে কিছুই জানে না। তারা ভাবতে থাকে ঘটনা যে করেই হোক ধামাচাপা দিতে হবে। তাড়াতাড়ি কেউ দেখার আগেই তারা দুজনে মিলে চান্দুর বডিটা তাদের গাড়ির ডিকিতে তুলে নেয়। এইদিকে এর কিছুক্ষণ পর থেকেই চান্দুর গার্লফ্রেন্ড সোয়াতি তাকে কল করতে শুরু করে, কিন্তু চান্দুর মোবাইলটা অফ ছিল, কারণ সেই ঘটনার পরেই সুধীর চান্দুর মোবাইলটা সুইচ অফ করে ফেলেছিল। সোয়াতি এতে খুব টেনশনে পড়ে যায়। তাই সে এএসআই চক্রবর্তীকে কল করে আর বলে, চান্দুর মোবাইলটা অনেকক্ষণ ধরেই অফ, সে আমাকে কলও করেনি, আপনি একটু চান্দুর খবর নিন। ঠিক ওই সময়টাতে চক্রবর্তী দেখতে পায় তার পাশ দিয়ে হাইওয়ে রোড দিয়ে চান্দুর গাড়ি যাচ্ছে। চক্রবর্তী ভাবতে থাকে চান্দু এই রোড দিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু এই কথা সে সোয়াতিকে তখনও বলেনি। এদিকে কিছুক্ষণ পরে আসার পরেই পল্লবী আর সুধীর দেখতে পায় রাস্তায় চেকিং চলছে, পুলিশ চেকিং। আসলে সামনেই ইলেকশন ছিল, আর সেই জন্যই এই বাড়তি নিরাপত্তা। পুলিশের চেকিং দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তাদের গাড়ির সামনে আসতে থাকে। একটা সময় পুলিশ তাদের বলে গাড়িটা সাইডে রেখে গাড়ির কাগজপত্র দেখানোর জন্য, ইলেকশনের জন্য সবার গাড়ি চেক করা হচ্ছে। ভয় পেয়ে যায় তারা দুজনই, কারণ তাদের কাছে গাড়ির কাগজপত্র ছিল না। পল্লবী তখন বলে গাড়িটাকে যেতে দিন, কারণ এই গাড়িটা এক্সএমপির। তখনই সেখানে এসআই বাবজি চলে আসে আর বলে গাড়ি জারি হোক না কেন, চেকিং করতেই হবে। এসআই বাবজি তাদের বলে গাড়ির ডিকি ওপেন করতে।
তারা সেটাই করতে শুরু করে। এরপরেই ঘটনা আবারও 1 মাস আগে চলে যায়, যেখানে সোয়াতি গুন্টুর শহরে সাইবার কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলে, যেখানে সোয়াতি বিভিন্ন পুলিশদের সাইবার ক্রাইম সম্পর্কে কম্পিউটার বিভিন্ন ট্রেনিং দেয়, যার ফলে সোয়াতির সাথে অনেক পুলিশেরই পরিচয় ছিল। সোয়াতি আর চান্দু একে অপরকে ভালোবাসে। কিছুদিন পরেই তারা একে অপরকে বিয়ে করতে যাচ্ছে। এই কথাটা জানার পরেও এএসআই চক্রবর্তী সোয়াতিকে পছন্দ করে, ভালোবাসে, ওয়ান সাইড লাভ। কিছুদিন পরেই সোয়াতির সেই কম্পিউটার ট্রেনিং সেন্টারে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠানে বিভিন্ন পুলিশ সহ সোয়াতিও এসেছিল। তখনই চক্রবর্তী তার মোবাইলটা বাবজিকে দেয় আর বলে তার আর সোয়াতির একটা ফটো তুলে দিতে। যখনই বাবজি সেই ফটোটা তুলতে যাবে তখনই দেখতে পায় চক্রবর্তীর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে। মেসেজটি তাকে করেছিল এমএলএ রামায়া। রামায়া তাকে সেখানে লিখেছে, অপোজিশন পার্টির নিচু জাতের ছেলে বিক্রম আমাদের জাতের একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এতটুকু পড়তেই তার হাত থেকে মোবাইলটা নিয়ে যায় চক্রবর্তী, কারণ সেও বুঝতে পেরেছিল তার মোবাইলে মেসেজ এসেছে। মেসেজটা দেখতেই চক্রবর্তী তাড়াহুড়ো করে ছবি তোলা বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাবজি বুঝতে পারে আজকে নিশ্চয়ই বড় কিছু হবে। তখনই বাবজিও বাইরে এসে বসু নামের অপোজিশন পার্টির লিডারকে কল করে আর বলে বিক্রম অপোজিশন পার্টির উঁচু জাতের একটি মেয়ে জানবিকে নিয়ে পালিয়েছে, আর এমএলএ রামায়া তাকে খুঁজছে। আসলে এখানে চক্রবর্তী ছিল উঁচু জাতির, তাই সে এমএলএর হয়ে কাজ করত, আর বাবজি ছিল নিচু জাতির, তাই সে বসের হয়ে কাজ করত। এদিকে জানবি আর বিক্রমকে দেখা যায় যারা একটি লঞ্চে উঠেছিল রাত কাটানোর জন্য। ঠিক তখনই বিক্রম তার বাবাকে কল করতে যায়। ওই সময়টাতে পেছন থেকে কেউ একজন এসে তার মাথায় আঘাত করে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। বাবজি গাড়ির ডিকিটা ওপেন করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে চক্রবর্তী চলে আসে আর বলে তুমি তো জানো এটা চান্দুর গাড়ি, তারপরেও কেন গাড়ি ডিকিটা ওপেন করছো, রাখো। চক্রবর্তী চান্দুর সাথে কথা বলার জন্য আসে, কিন্তু দেখতে পায় গাড়ির ভেতরে চান্দু নেই। জিজ্ঞেস করে চান্দু কোথায় আর আপনারা কারা। পল্লবী বলে আমি চান্দুর কাজিন, চান্দু আমাদের হায়দ্রাবাদ থেকে নিয়ে আসছিল, সে আমাদের সাথে আসছিল। রাস্তার মধ্যে তার কারো কল আসে এবং বিজনেসের কাজে সে সেখানেই নেমে যায় আর আমাদেরকে বাড়িতে যেতে বলে। চক্রবর্তী বলে ও আচ্ছা, আমাকে সোয়াতি ম্যাডাম বারবার কল করছিল, সে চান্দুর জন্য চিন্তা করছিল, আমি তাকে কল করে জানিয়ে দেব, আপনারা চলে যান। চক্রবর্তী এরপরেই সোয়াতিকে কল করে আর বলে চান্দু রামায়ের কাজেই কোথাও গেছে, আপনি টেনশন করবেন না। রামায়ের কথা শুনতে সে প্রচণ্ড রেগে যায়, আর তখনই রামায়ের কাছে সে চলে আসে আর জিজ্ঞেস করে চান্দুকে সে কোথায় পাঠিয়েছে। কিন্তু রামায় বলে সে তাকে কোনো কাজে পাঠায়নি। রামায় বলে সে যে জায়গায় যাক না কেন ওর কি হবে, দেখবে ফিরে আসবে। কিন্তু সোয়াতি ভাবতে থাকে নিশ্চয়ই রামায়া তাকে মিথ্যে বলেছে, ওই চান্দুর সাথে কিছু করেছে। সে তাকে সন্দেহ করতে থাকে, কিন্তু কেন সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। এদিকে সকাল হতেই পল্লবী এবং সুধীর তাদের বাড়িতে না যেয়ে পল্লবীর বান্ধবীর গেস্ট হাউসে আসে। তারা ভাবতে থাকে কিভাবে চান্দুর ফোনটা আনলক করা যাবে। যদিও চান্দুর ফোনটা আনলক করে তারা কিছু ইনফরমেশন পায়, তাহলে চান্দুর বডিটা গায়েব করতে তাদের সুবিধা হবে, কিন্তু কোনোভাবেই চান্দুর মোবাইলটা তারা খুলতে পারছিল না। তখনই তাদের দুজনেরই চান্দুর কথা মনে পড়ে। গাড়ি চালানোর সময় সে তার বন্ধুকে কল করেছিল আর বলেছিল তার ফোনটা আজ সকালেই গোগো নামের একটি ছেলে গেম খেলে বিগড়ে দিয়েছিল। তারা দুজনেই ভাবতে থাকে সেই ছেলেটি হয়তোবা চান্দুর মোবাইলের লক জানে। তারা ঠিক করে গোগোকে দিয়েই তারা কাজটা করাবে। এরপরেই পল্লবী এবং সুধীর সেই গেস্ট হাউসের ওয়াচম্যানকে ডাকে এবং দুধ আনার কথা বলে তাকে বাইরে পাঠিয়ে দেয়। এই সুযোগে গাড়ির ডিকি থেকে তারা চান্দুর লাশটা গেস্ট হাউসে নিয়ে আসে, কিন্তু তাদের একটা ভুল হয়ে যায়। চান্দুর বডি থেকে কিছুটা রক্ত সেই গাড়িতে লেগে যায়, আর এটা তারা খেয়াল করে না। এরপরে রাঙ্গা যখন ফিরে আসে হঠাৎ করেই তার চোখ পড়ে গাড়ির ডিকিতে, যেখানে কিছুটা রক্ত লেগেছিল। রাঙ্গার প্রথমে কিছুটা সন্দেহ হলে পরে বিষয়টা সে হালকাভাবেই নেয়, কিন্তু সুধীর আর পল্লবীর যে কিছুটা নার্ভাস ছিল এটা রাঙ্গা খেয়াল করে। এইদিকে সোয়াতিকে দেখা যায় চান্দুর কথা তার খুব মনে পড়ছিল, এই জন্য চান্দুর পাঠানো এসএমএসগুলো সে বারবার দেখছিল। এদিকে পল্লবী এবং সুধীর চান্দুর কাছে থাকা সেই গানটা নিজেদের কাছে রেখে দেয়। দুজনেই তারা ভাবতে থাকে এখন কি করে সবাইকে বিশ্বাস করানো যায় যে চান্দু এখনো বেঁচে আছে। যদি এটা তারা সবাইকে বিশ্বাস করাতে পারে তাহলেই চান্দুর মিসিং রিপোর্ট হবে না, পুলিশ চান্দুকে খুঁজে বেড়াবে না। এরপরেই পল্লবী চলে আসে তার বড় বাবার অন্ত্যক্রিয়াতে, যেখানে পরিবারের সবাই ছিল।
আর সেখানেই সে কথা বলতে থাকে তার বড় বাবার মেয়ে রাধার সাথে, যে তার ভাইয়ের সাথে কিছুটা ঝগড়া করছিল। আসলে রাধার মার হওয়ার ক্ষমতা নেই, যার ফলে বিয়ে হওয়ার পরে তার সংসারটা আর টেকেনি। সংসার ভেঙে যাওয়ার পরেই রাধা তার বাপের বাড়িতেই থাকতো, আর এটা নিয়েই তার সাথে তার ভাইয়ের মাঝে মধ্যেই ঝগড়া লাগে। এদিকে পল্লবী সেই গুগুকে খুঁজে বের করে এবং কথার ছলে তার হাতে চান্দুর মোবাইলটা দেয়। গুগু সাথে সাথে মোবাইলটা নিয়ে মোবাইল আনলক করে গেম খেলতে থাকে। পল্লবী সেই আনলকের প্যাটার্নটা দেখে ফেলে। প্যাটার্ন দেখার পরপরই নিজের ফোনটা তাকে দিয়ে গুগুর কাছ থেকে চান্দুর ফোনটা নিয়ে নেয়। এদিকে সুধীরকে দেখা যায় সে একটি গাড়ির শোরুমে এসে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয় এবং গাড়িটা চালানোর সময় মদ খাওয়ার বাহানা করে নিজের গায়ে মদ ছিটিয়ে দেয়। এরপরে ইচ্ছে করেই রাস্তায় একজন বাইকারকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে। সাথে সাথেই সেখানে ট্রাফিক পুলিশ এসে সুধীরকে গাড়ি থেকে বের করে দিয়ে তার গাড়িটা সিজ করে নেয়। কিন্তু সুধীর আগেই সে গাড়ির নাম্বার প্লেটটা ভেঙে ফেলেছিল। যখনই ট্রাফিক পুলিশ সুধীরের কাছে গাড়ির নাম্বার জানতে চায়, তখন সুধীর চান্দুর গাড়ির নাম্বার বলে দেয়, যাতে সবাই ভাবে চান্দুই এই অ্যাক্সিডেন্টটা করেছে। ট্রাফিক পুলিশ গাড়ির ডকুমেন্ট চাইলে সে বলে সেগুলো সে বাড়িতেই রেখে এসেছে, যার ফলে সেই ট্রাফিক পুলিশ তার নামে ছোটোখাটো একটা কেস করে দেয়। কিন্তু সেই কেসটা হয় চান্দুর গাড়ির নামে। ট্রাফিক পুলিশ তাকে বলে 1 সপ্তাহ পরে আদালতে এসে গাড়িটা নিয়ে যেও। এদিকে সোয়া থেকে একটি ট্রেনে দেখা যায়। আসলে সেদিন রাতে যখন সে রামায়ের কাছে গিয়েছিল, তখন সেখান থেকে রামায়ের একটি লোকের কথা শুনে সে বুঝতে পেরেছিল রামায়ের নাতি ট্রেনে করে পার্টি ফান নিয়ে বাড়িতে ফিরছে। সোয়াতি যেহেতু ধরেই নিয়েছিল রামায়ে চান্দুকে কিছু করেছে, তাই সে ঠিক করে রামায়ের নাতিকে সে কিডন্যাপ করবে আর তার বদলে সে চান্দুর খোঁজ চাইবে। তাই ট্রেনে সেই লোকটাকে সে ফলো করতে শুরু করে আর পানির সাথে কিছু একটা মিশিয়ে লোকটাকে খাইয়ে দেয়। পানিটা খাওয়ার পরেই সেই লোকটা কিছুটা হিপনোটাইজের মতো হয়ে যায় এবং একা একাই সে সোয়াতির সাথে আসতে শুরু করে। এরপরে ঘটনা আবারও 1 মাস আগে চলে যায়। বাবজি অপোজিশন লিডার বসুর কাছে বিক্রমের কথা বলেছিল। অপোজিশন পার্টিরই একজন লোক যার নাম সুভাষাম, সে বাবজিকে নিয়ে বিক্রমের বাড়িতে আসে। তার বাবাকে নিয়ে তারা যেতে থাকে একটি লঞ্চে। আসলে বাবজি খবর পেয়ে গিয়েছিল জাহ্নবী এবং বিক্রম কোথায় আছে। অন্যদিকে দেখা যায় জাহ্নবীর ভাই হারিশ কয়েকজন লোক নিয়ে সেখানে চলে এসেছিল, আর সেই তখন বিক্রমের পেছন থেকে তাকে আঘাত করেছিল। তারা সেখানে জাহ্নবী এবং বিক্রম দুজনকেই প্রচণ্ড মারতে থাকে। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। সুধীর চান্দুর লাশের পাশে বসে ভাবছিল লাশটাকে কি করা যায়। তখনই সে ভাবে চান্দুর লাশটা যদি কোথাও সে ফেলে দেয়, একটা না একটা সময় সেটা পাওয়াই যাবে। এক কাজ করলে কেমন হয়, চান্দুর লাশটা যদি তারা মেডিকেলে ডোনেট করে দেয়, তাহলে তো কোনোভাবেই চান্দুর লাশটা আর কেউ খুঁজে পাবে না। এদিকে সুধীর মেডিকেল কলেজে আসে এবং সেখান থেকেই সব ইনফরমেশন নিয়ে নেয় যে কিভাবে একটি লাশকে ডোনেট করতে হয়। সেখান থেকে আসার সময় সুভাষমকে সে দেখতে পায়। তার সাথে তার কথা হতে শুরু করে এবং দুজনেই জানতে পারে তারা দুজনেই একই জাতের। সুভাষম সুধীরের ফোন নাম্বারটা নিয়ে নেয়। নেওয়ার সাথে সাথেই তাদের জাতের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে সেই নাম্বারটা অ্যাড করে দেয়। এদিকে সোয়াতি সেই অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটিকে নিয়ে তার এক বন্ধু কৃষ্ণার কাছে আসে। এই কৃষ্ণা কানও শুনতে পারে না, কথাও বলতে পারে না। তাকে ইশারা দিয়ে সোয়াতি বলে, এই লোকটাকে তুমি কোনো একটা ঘরে আটকে রাখো হাত পা বেঁধে, যখন আমি বলবো তুমি তখনই তাকে ছেড়ে দেবে। এদিকে পল্লবী সেই অন্তক্রিয়ার অনুষ্ঠানে তখনও ছিল। তার সাথে চান্দুর মায়ের কথা কাটাকাটি হয় সেই উঁচু জাত এবং নিচু জাত নিয়ে। যেহেতু পল্লবী প্রেগনেন্ট ছিল, তাই বেশি স্ট্রেস সে নিতে পারে না। কথা কাটাকাটির একটা সময় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে সুধীর মেডিকেল কলেজের একজন লোকের কাছ থেকে জানতে পারে বডি ডোনেট করতে হলে আগে তার মৃত্যু সনদ লাগবে, এছাড়া ফর্মের ভেতরে পরিবারের সবার সিগনেচারও লাগবে। সুধীর ভাবতে থাকে এগুলো এখন সে কোথা থেকে জোগাড় করবে। এরপরে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। 1 মাস আগে সেই রাতের ঘটনা দেখানো হয়, যেখানে চান্দু গাড়ি দিয়ে যাচ্ছিল কোথাও। সোয়াতি তাকে কল করে আর বলে, আমার ট্রেনিং সেন্টারের অনুষ্ঠান শেষ হয়ে গেল, এখনো তুমি আসলে না, তুমি কোথায়? চান্দু বলে, অপোজিশন পার্টির একটি ছেলে বিক্রম আমাদের জাতের একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। রামায়া আমাকে সেই ছেলেটিকে ধরতেই পাঠিয়েছে, আমি সেখানেই যাচ্ছি। এদিকে হারিশ এবং তার লোকেরা এখনও বিক্রমকে চেয়ারে বেঁধে পেটাচ্ছিল। চান্দু সেখানে পৌঁছে যায় এবং তাদের আটকাতে শুরু করে। চান্দু তাদের বোঝানোর চেষ্টা করে যাতে সে তাদের না মারে, কিন্তু হারিশ এবং তার লোকেরা চান্দুর কোনো কথাই শোনে না। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে।
এদিকে সোয়াতি রামিয়ার নাতির একটা ছবি তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং একটি ভয়েস মেসেজ পাঠায়। সে বলে, আমার চান্দুর সাথে তুমি কি করেছো? আমার চান্দুকে ফিরিয়ে না দিলে আমি তোমার নাতিকে মেরে ফেলবো। এটা দেখার পরপরই রামায়া কল করে চক্রবর্তীকে আর সবকিছু খুলে বলে যে সোয়াতি তার নাতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। রামায়া বলে, তাড়াতাড়ি তুমি চান্দুকে খুঁজে বের করো, এই মেয়েটা পাগল, আমার নাতিকে আবার মেরে না ফেলে। রামায়া শুধুমাত্র চক্রবর্তীকে কল করেই থেমে থাকেনি, সে লোকাল এক গুন্ডা রবিকে কল করে আর বলে, সোয়াতি আমার নাতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো। আমি যদি আমার লোকদের পাঠাই তাহলে আমার নামটা বাইরে এসে যাবে, মানুষ অন্য কিছু ভাববে, সামনে ইলেকশন, তুমি তাড়াতাড়ি কাজটা করে ফেলো। এদিকে সুধীরকে দেখা যায় সে মেডিকেল কলেজ থেকে পল্লবীর বড় বাবার বাড়িতে চলে আসে। সেই অনুষ্ঠানে সোয়াতি সুধীরকে দেখে ফেলে এবং তার সাথে কথা বলতে শুরু করে, কারণ চক্রবর্তী সোয়াতিকে বলেছিল চান্দু গতকাল রাতে এদের দুজনকেই নিয়ে আসছিল, কিন্তু রাস্তার মধ্যে নেমে যায়। সোয়াতি সেটাই জিজ্ঞেস করে। সুধীরও খুব ভালোভাবে মিথ্যেগুলো গুছিয়ে বলতে শুরু করে। সুধীর বলে, হ্যাঁ, কালকে রাতে সে আমাদের নিয়ে আসছিল, কিন্তু রাস্তার মধ্যেই কেউ তাকে কল করে আর একটা ইম্পর্টেন্ট কাজে সে আমাদের কাছে গাড়িটা দিয়েই চলে যায়। এরপরে সকালে গাড়ি নেয়ার জন্য আমার কাছে এসেছিল আর বলছিল বিজয়বাড়া তাকে যেতে হবে একজন ডিলারকে ব্যাটারি ডেলিভারি করার জন্য, আর আমারও বিজয়বাড়ার একটা কাজ ছিল, এই জন্য আমরা দুজনে একসাথে সকালেই বিজয়বাড়া গিয়েছিলাম। আমার কাজ শেষ হতে আমি এখন চলে এসেছি। সোয়াতি সেখানে চান্দুর আরও কথা জিজ্ঞেস করে সুধীরকে। সুধীর একটা সময় কথায় কথায় বলতে থাকে, কালকে সকালে যখন সে এসেছিল চান্দু এবং সুধীর দুজনে মিলে তার বন্ধু বাসায় যে ইডলি খেয়েছিল। এটা শোনার পরে সোয়াতির সন্দেহটা বেড়ে যায়, কারণ চান্দু ইডলি পছন্দ করতো না আর এটা সোয়াতি জানতো। এরপরে সোয়াতি পল্লবীর সাথে কথা বলতে থাকে, যার জ্ঞান ফিরেছিল। পল্লবীর সাথে কথা বলেও সে চান্দুর ব্যাপারে জিজ্ঞেস করে, আর পল্লবীর কথা শুনে সোয়াতির মনে হতে থাকে যে তারা নিশ্চয়ই চান্দুর ব্যাপারে কিছু জানে, ওরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। অন্যদিকে সেই অনুষ্ঠানে পুলিশ অফিসার চক্রবর্তীও আসে। যেহেতু রামায়া চক্রবর্তীকে চান্দুকে খুঁজতে বলেছিল, তাই চান্দুর ব্যাপারে সে সুধীরকে জিজ্ঞাসাবাদ করে। সুধীরও একই কথা বলে যেটা সে সোয়াতিকে বলেছে। এদিকে সোয়াতি সেই ব্যাটারি ডিলারকে কল করে এবং জিজ্ঞেস করে চান্দু আজকে তাকে কোনো ব্যাটারি ডেলিভারি করেছিল কিনা। তখন সেই ডিলার লোকটি বলে, হ্যাঁ, চান্দু ভাই আজকে নিজে এসে আমাকে ব্যাটারি ডেলিভারি করেছে। কিন্তু এটা সে কেন বলল? তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেই ডিলারকে আগেই কল করেছিল সুধীর। সে চান্দুর ভয়েসের মতো কথা বলার চেষ্টা করে লোকটার সাথে আর বলে, আমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে পুলিশ আমার গাড়িটা সিজ করে নিয়েছে, যার ফলে সময় মতো আমি আপনাকে ব্যাটারি ডেলিভারি করতে পারিনি। আমি আমার এক লোককে দিয়ে ব্যাটারিগুলো আপনার কাছে পাঠিয়ে দেব, কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে বলবেন আমি নিজেই ব্যাটারিগুলো আপনার কাছে দিয়ে এসেছি, কারণ গাড়ি সিজ হওয়ার ব্যাপারটা যদি সবার সামনে চলে আসে তাহলে আমার মান সম্মান লেগে যাবে। আর এই জন্যই ডিলার লোকটা সোয়াতিকে এই কথাগুলো বলেছিল। এদিকে সেই রবি সোয়াতির ট্রেনিং সেন্টারে আসে। সোয়াতি সেখানেই ছিল। সে তাকে পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে পুরো ট্রেনিং সেন্টার এবং তার বাড়ি খোঁজ করতে থাকে রামায়ের নাতিকে খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানে সে তাকে খুঁজে পায় না। এরপরে ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় 1 মাস আগের রাতে সেই ঘটনা, যেখানে অপোজিশন পার্টির লিডার বোস রামায়ের কাছে এসেছিল আর তাকে সব ঘটনা খুলে বলে বিক্রম এবং চান্দু পালিয়ে গেছে। এখন তুমি যদি তোমার লোক দিয়ে বিক্রমকে মেরে ফেলো, হয়তোবা তুমি তোমার জাতের লোকদের কাছ থেকে ভোট পাবে নির্বাচনে, কিন্তু মনে রেখো তোমাদের জাতের লোকের চাইতে আমাদের জাতের লোকের সংখ্যা অনেক বেশি, তাই ইলেকশনে জিততে হলে আমাদের জাতের লোকের ভোট তোমার প্রয়োজন হবে। এখন তুমি যদি এই বিষয়টাকে সমঝোতা করো, অর্থাৎ বিক্রমকে ছেড়ে দাও, তাহলে সিম্প্যাথি পাবে আমাদের লোকের কাছ থেকে এবং তারা তোমাকে ভোট দেবে, আর এভাবেই তুমি ইলেকশনে নির্বাচিত হতে পারবে। রামায় বলে, আমি জয়ী হলে আপনি হেরে যাবেন। বোস বলে, কারো জীবন যদি বেঁচে যায় তাহলে সেখানে আমি হারতেও রাজি। রামায় ভাবতে থাকে বোস যেটা বলেছে একেবারেই ঠিক, তাই সাথে সাথে সে চান্দুকে কল করে আর বলে, বিক্রম এবং জাহ্নবীকে কোনো কিছু না করা ছাড়াই আমার কাছে নিয়ে এসো। এদিকে বাবজি, সুভাষান এবং বিক্রমের বাবা সেখানে চলে আসে এবং তারা আলাদা আলাদা হয়ে বিক্রম এবং জাহ্নবীকে খুঁজতে থাকে। কিন্তু কিছু দূর আসার পরেই তারা একটা ফায়ারের আওয়াজ শুনতে পায় আর সেখানে যাওয়ার পরে দেখতে পারে বিক্রমের নিথর দেহটা সেখানে পড়ে রয়েছে।
আর সামনেই চান্দু দাঁড়িয়ে রয়েছে। চান্দু তাদের বলে, আমি বিক্রমকে মারিনি। সেই ঘটনার 1 মাস পরেই বিক্রমের বাবা সুইসাইড করে। সুভাষান সেখানে চলে আসে এবং নিজের জাতের লোকদের বলতে থাকে যে অপোজিশন পার্টির জন্যই আমাদের এই অবস্থা, বিক্রম এবং তার বাবার মৃত্যুর জন্য তারাই দায়ী। ঘটনা প্রেজেন্টে চলে আসে। চক্রবর্তী ইনফরমেশন পায় যে সেই কৃষ্ণার ঘরেই রামায়ের নাতিকে আটকে রাখা হয়েছে। সে তার ঘরে আসে এবং চেক করতে চায়, কিন্তু সেই মহল্লার সব লোকেরা চক্রবর্তীকে ঘিরে ধরে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সেখানকার লোকেরা চক্রবর্তীর কাছ থেকে সার্চ ওয়ারেন্ট চায়। সেটা দিতে না পারায় সেখানকার একজন লোকই বাবজিকে কল করে এবং পুরো বিষয়টা খুলে বলে। বাবজি কথা বলে চক্রবর্তীর সাথে। চক্রবর্তী বলে, রামায়ের নাতি মিসিং হয়েছে, সেটারই কেস এসেছে আমার হাতে। আমি শুধু ফর্মালিটির জন্য এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম। এখন এরা গন্ডগোল করছে। এই কেসটা উঁচু জাতির লোকদের। এখানে একটা সময় পুলিশ আসবেই, তখন তুমি বিপদে পড়ে যাবে। চক্রবর্তী সেখান থেকে চলে আসে। এদিকে সোয়াতের জ্ঞান ফেরার পরে সে বুঝতে পারে তার উপরে যে হামলা করেছিল সেই লোকটা হচ্ছে রামায়ার। তাই সে কৃষ্ণাকে মেসেজ পাঠায় যে রামায়ার নাতির একটা আঙুল কেটে সেটার ছবি যেন সে তাকে পাঠায়। কৃষ্ণা সেটাই করে। আর সেই ছবিটা যখন রামায়া দেখতে পায় তখন সে একটি টিভি চ্যানেলে ছিল। ফটোটা দেখার পরে তার মনটা খুব খারাপ হয়ে যায়। রামায়াকে এখানে ডাকা হয়েছিল তার একটা কারণ হচ্ছে আজকেই বিক্রমের বাবা সুইসাইড করেছে, সেই বিষয়ে তারা আলোচনা করবে। অ্যাঙ্কর তাকে জিজ্ঞেস করে, বিক্রমের মার্ডারের পেছনে নাকি আপনারও হাত রয়েছে। রামায়া বলতে শুরু করে, কোর্ট সেই কেসের ফলাফল শুনিয়েছে, বিক্রম সুইসাইড করেছিল। আর এখানে বিক্রমেরও দোষ রয়েছে। বিক্রম আমাদের জাতের মেয়ে জাহ্নবীকে ভালোবাসত, সেটা তার পরিবারকে বলতেই পারত, কিন্তু সেটা না করে সে কাউকে কিছু না বলেই তাকে নিয়ে পালিয়ে চলে এসেছে। আর পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে একটা সময় বিক্রম সেখানেই সুইসাইড করে। আর তার বাবা সেই কষ্ট সহ্য করতে না পেরেই আজকে সুইসাইড করেছে। আর এর শাস্তি যে শুধু বিক্রমই ভোগ করছে এমনটা নয়, জাহ্নবীও সেই ঘটনায় মারা গিয়েছে। অর্থাৎ জাহ্নবীর ভাই তাকে মেরে ফেলেছিল টর্চার করতে করতে। আর এভাবেই সব কথা বলে বিক্রমের ঘাড়ে সব দোষ ঠেলে দেয়। তখনই আবারও সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। 1 মাস আগে রাতে সেই ঘটনাটা দেখানো হয়, যেখানে হারিশ এবং তার বন্ধুরা আগেই জাহ্নবীকে মেরে ফেলেছিল। চান্দু যেয়ে দেখতে পায় জাহ্নবীর মৃতদেহটা সেখানেই পড়ে রয়েছে। আর বিক্রমকে তারা চেয়ারে বেঁধে পেটাচ্ছে। হারিশের লোকদের কাছ থেকে চান্দু এবং চক্রবর্তী দুজনে মিলেই বিক্রমকে ছাড়িয়ে নেয়, যে অন্তত বিক্রমকে যদি তারা বাঁচাতে পারে। তখনই বিক্রম চান্দুর কাছ থেকে গানটা নিয়ে দৌড়াতে শুরু করে। আর ওই সময়টাতেই বাবজি, বিক্রমের বাবা এবং সুভাষান সেখানে এসেছিল। তারা ফায়ারের আওয়াজ শুনতে পায় এবং সেখানে এসে দেখতে পারে বিক্রমের লাশটা সেখানেই পড়ে রয়েছে আর চান্দু গান হাতে দাঁড়িয়ে রয়েছে। চান্দু তাদের দেখে বলে, আমি বিক্রমকে মারিনি, আমি যতক্ষণে এখানে এসেছি দেখি বিক্রম মরে পড়ে রয়েছে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। সুধীর এবং পল্লবী আবারও গেস্ট হাউসে ফিরে আসে আর চান্দুর লাশটাকে ওয়াশরুমে রেখে দেয়। সুধীর বলে, রামায়ের যদি সন্দেহ হয় সে আমাদের ডাকতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। পল্লবী বলে, আমি রামায়াকে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি চান্দুর মামাকে। চান্দুর মামা ডোরাবাবু একজন সাইকোলগ, সে যদি কোনোভাবেও আমাদেরকে সন্দেহ করে তাহলে আমাদের খেলা এখানেই শেষ। এদিকে সুভাষাম তার বড় ভাই বোসের কাছে আসে আর বলে, এর আগে যখন বিক্রম মারা যায় ওই সিচুয়েশনটা আমরা পলিটিক্যাল কোনো কাজে লাগাইনি, আপনি লাগাতে দেননি। আর আজকে বিক্রমের কারণেই তার বাবা মারা গেছে, সুইসাইড করেছে। এই সিচুয়েশনটাকে আমরা পলিটিক্যাল কাজে লাগাতে পারি আর এতে করে আমরা অনেক সাপোর্ট পাবো। ইলেকশনে জিততে হলে এটা আমাদের করা দরকার। কিন্তু বোস বলে, আমি এটা চাই না, কোনো মানুষের এরকম মৃত্যু যন্ত্রণা নিয়ে পলিটিক্যাল ইস্যু তৈরি করতে চাই না, এটা বোসের পছন্দ নয়। সুধীর পল্লবীকে একই কথা বলে যে একটা ডেড বডি ডোনেট করতে হলে সেটার ডেথ সার্টিফিকেট লাগবে, এছাড়া পরিবারের সবার স্বাক্ষর লাগবে। কিন্তু চান্দুর ডেথ সার্টিফিকেট এবং তার পরিবারের লোকের স্বাক্ষর পাওয়া অসম্ভব। তখনই পল্লবী কিছুটা ভেবে বলে, আমরা যদি ডেড বডিটাই এক্সচেঞ্জ করে দিই তাহলে কেমন হয়? বড় বাবার লাশ কিছুক্ষণ পরেই দাফন করা হবে, আমরা সেটাকেই চেঞ্জ করে চান্দুর লাশটা সেখানে দিয়ে দেব আর বড় বাবার লাশটাকে আমরা মেডিকেলে ডোনেট করে দেব, যার ফলে সেই কবরটাও আর কেউ খুঁজবে না আর চান্দুর লাশটাও কেউ কখনো খুঁজে পাবে না। পল্লবীর বড় বাবার সেই বড় ছেলেকে
একটি নাইট ক্লাবে বসে মদ খেতে দেখা যায়। সে অনেকটা ড্রিঙ্কস করেছিল, মাতাল হয়ে গিয়েছিল। সুধীর তাকে ফলো করতে করতে সেখানে চলে আসে। তাকে ফলো করার কারণটা হচ্ছে সেই বড় বাবার ডেথ সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র তার কাছেই ছিল। সেই কাগজপত্র নিতে গেলে তার কাছে যেতে হবে। এই জন্যই সুধীর জায়গা বুঝে ওয়াশরুমে হ্যান্ডওয়াশ ঢেলে দেয়, যার ফলে পা পিছলে পড়ে যায় সেই ছেলেটি আর সেখানে ব্যথা পায়। এই ফাঁকে সুধীর তার কাছে আসে এবং তার সান্নিধ্যে এসে সেই কাগজপত্রগুলো হাসিল করে নেয়, যেটা সে পল্লবীকে দেয়। পল্লবী সেই কাগজ অর্থাৎ অ্যাপ্লিকেশনটা নিয়ে চলে যায় তার বড় বাবার মেয়ে রাধার কাছে এবং তার সাথে যে কথা বলতে থাকে। সে কষ্টে ছিল, সে ইমোশনালি তাকে সাপোর্ট করে, বিভিন্ন কথা বলে রাধার মন জয় করে নেয়। রাধাও সেখানে পল্লবীর সাপোর্ট পেয়ে অনেকটা ভালো হয়ে ওঠে। এই ফাঁকে পল্লবী সুযোগ বুঝে সেখানে অন্য কথা বলে একটা অ্যাপ্লিকেশনে সাইন করিয়ে নেয়। এদিকে চান্দুর ফোনটা কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে। বেশি দিন বন্ধ থাকলে সোয়াতি হয়তোবা পুলিশের কাছে চলে যেতে পারে, আর পুলিশ মিসিং কেস হিসেবে কেসটা ইনভেস্টিগেশন শুরু করবে। তাই সুধীর চেরালার একটি বাসে উঠে যায় চান্দুর মোবাইলটা নিয়ে, আর সেই বাসের ভেতরেই চান্দুর মোবাইলটা ওপেন করে রেখে দেয় এবং সে নেমে আসে। এখন পুলিশ যদি সেই মোবাইলটা ট্র্যাকও করে তাহলে তারা দেখবে চান্দুর মোবাইল চেরালাতে, অর্থাৎ চান্দু চেরালাতে আছে। এদিকে চক্রবর্তী দেখা করে রামায়ের সাথে। রামায়া তাকে বকাঝকা করতে থাকে, বলে তোমাকে তো প্রথমে বলা হয়েছিল চান্দুকে খুঁজতে, আমার নাতিকে নয়। তুমি চান্দুকে না খুঁজে আমার নাতিকে খুঁজতে গিয়ে সেই গ্রামে গিয়ে হাঙ্গামা করেছ, যার ফলে সেখানকার সবাই ভাবছে আমি তোমাকে পাঠিয়েছি। এর ফলে ইলেকশনে কতটা প্রভাব পড়বে তুমি কি জানো? সেখানকার অনেক ভোট আমি হারাতে পারি, আর যদি এটা হয় তাহলে ইলেকশনও আমি হেরে যেতে পারি। রামায়া প্রচণ্ড রেগে যায়, আর এই কাজটার জন্য পুরোপুরিভাবে দায়ী থাকবে চক্রবর্তী। এই জন্য সে চক্রবর্তীর শার্ট খুলে তার লোকদের দিয়ে চক্রবর্তীকে সেখানেই পেটায়, আর সেটার একটা ভিডিও করে রাখে। রামায়া বলে আজকে রাতের মধ্যে যদি তুমি চান্দুকে খুঁজে বের না করো তাহলে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে। চক্রবর্তী ভাবতে থাকে যে করেই হোক চান্দুকে খুঁজে বের করতে হবে। সে সুধীরের কথাগুলো ভাবতে থাকে। সুধীর তাকে বলেছিল গাড়ি থেকে চান্দু একটি জায়গায় নেমে গিয়েছিল, সেই জায়গার আশেপাশেই বাড়িটা হচ্ছে যশোয়া, কারণ যশোয়াকে কিছুদিন আগেই চান্দু বেল দিয়েছে। চক্রবর্তী ভাবতে থাকে চান্দু হয়তো যশোয়ার কাছে গিয়েছে কোনো একটা কারণে, নয়তোবা চান্দু কোথায় গেছে সেটা যশোয়া জানতে পারে। চক্রবর্তীর সাথে সাথেই সেখানে যেতে শুরু করে। এদিকে রামায়ের লোকেরা সোয়াতিকে কিডন্যাপ করে নেয়। যেহেতু সোয়াতি রামায়ের নাতিকে কিডন্যাপ করে টর্চার করছে, সেটা থামানোর জন্যই সেও সোয়াতিকে কিডন্যাপ করে নেয়। এদিকে রামায়ের পিয়ে সুধীরকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। 2 সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়। চান্দু এবং সোয়াতি ঘুমিয়েছিল, ঠিক তখনই সেখানে রামায়া এবং তার লোকেরা আসে। রামায়া চান্দুর সাথে কথা বলতে থাকে। সে বলে কিছুদিন আগে আমি তোমাকে পাঠিয়েছিলাম বিক্রমকে ধমকিয়ে আমার কাছে ধরে নিয়ে আসতে, কিন্তু এর কিছুক্ষণ পরেই আমি তোমাকে ফোন করে বলেছিলাম যে বিক্রমের যাতে কোনো কিছু না হয়, তাকে সাবধানে আমার কাছে নিয়ে আসতে, কিন্তু বিক্রম তোমার সামনেই মারা যায়। তোমার কথা মতো তুমি বিক্রমকে মারোনি, তাহলে বিক্রমকে কে মারলো? সেই নিচু জাতির সব মানুষরা মনে করেছে আমি তোমাকে দিয়ে বিক্রমকে মারিয়েছি। সামনেই ইলেকশন, এর প্রভাব অনেকটা পড়তে পারে। তুমি এক কাজ করো, কালকেই যেয়ে বিক্রমের মার্ডার কেসে সারেন্ডার করো পুলিশের কাছে, আর পুলিশের জিজ্ঞাসাবাদে আমার নামটা যেন সামনে না আসে। পুলিশ তোমাকে জেলে পাঠালে আমি তোমাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব। পাশের রুম থেকেই সোয়াতি এগুলো শুনছিল। সোয়াতি চান্দুকে অনেক ভালোবাসতো, সে কখনোই চায় না যে চান্দু জেলে যাক। এই জন্য সে প্রচণ্ড রেগে যায়, আর একটা ফল কাটার ছুরি নিয়ে সে রামায়ের ওপরে হামলা করে। রামায়ের লোকেরা সোয়াতিকে ধরে ফেলে, যার ফলে রামায়ের কোনো ক্ষতি হয় না, কিন্তু রামায়া এতে প্রচণ্ড রেগে যায়। সোয়াতিকে শাস্তি দেওয়ার জন্য রামায়া চান্দুকেই বলে সোয়াতিকে চর মারার জন্য। চান্দু সোয়াতিকে অনেক ভালোবাসত, কিন্তু তারপরেও সেই পরিস্থিতিতে বাধ্য হয়েই চান্দুকে সোয়াতি চর মারে। রামায়া সেখান থেকে যাবার আগে চান্দুকে অপমান করে আর বলে তোমাকে আমি কবেই মেরে ফেলতাম, শুধুমাত্র তোমার মামা ডোরাবাবুর জন্য তুমি এখনো বেঁচে আছো। এটা বলে রামায়া তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। সোয়াতি এবং চান্দু দুজনেই খুব অপমানিত বোধ করে। এছাড়া সোয়াতি চান্দুকে বোঝায় এই চান্দুকে দিয়েই রামায়া তার অনেক কাজ হাসিল করে নিয়েছে, অথচ আজকে ছোট্ট একটা ভুলের কারণে তাকে এতটা অপমান করলো। চান্দু প্রচণ্ড রেগে যায়, বলে সে এর বদলা নেবে। তখনই চান্দু কল করে যশোয়াকে।
যশোয়াকে বলে একটি গানের ব্যবস্থা করতে। আসলে চান্দু সেই গানটি নিয়েছিল রামায়াকে সাহায্য করার জন্য, কিন্তু পল্লবী ভেবেছিল তাদেরকে মারার জন্যই সেই গানটা নিয়েছে চান্দু, যার ফলে একটা ভুল বোঝার কারণেই চান্দুকে নিজের প্রাণ হারাতে হয়। ঘটনা বর্তমানে চলে আসে। এদিকে সেই ওয়াচম্যান রাঙ্গার সন্দেহটা পুরোপুরিভাবে কাটেনি, তাই দেখার জন্য বারবার বিভিন্ন কাজের অজুহাত দিয়ে গেস্ট হাউসের ভেতরে ঢুকতে চায়, কিন্তু বারবারই সুধীর এবং পল্লবী নানান বাহানায় তাকে বের করে দেয়। রাঙ্গা যখন এই কাজটা বারবার করছিল, সুধীর একটা সময় প্রচণ্ডভাবে রেগে যায় এবং সেই ওয়াচম্যান রাঙ্গাকে প্রচণ্ড অপমান করে আর বলে, যতক্ষণ না পর্যন্ত এই গেস্ট হাউস থেকে আমি বের হয়ে যাব, ভেতরে একবারও আসবে না। এতে ওয়াচম্যানও প্রচণ্ড রেগে যায় আর সে মনে মনে ডিসাইড করে সে পুলিশকে বলে দেবে এই গাড়ির ডিকিতে রক্ত লেগে রয়েছে। এদিকে সুধীর চলে আসে রামায়ের সাথে দেখা করতে। রামায়া সুধীরকে জিজ্ঞেস করে চান্দুর ব্যাপারে সে কি জানে। সুধীর একই কথা বলে যেটা সে সোয়াতি এবং চক্রবর্তীকে বলেছে। সবকিছু শোনার পরে রামায়া বলে, এই চান্দু আবার কোথায় যেয়ে বসে আছে কে জানে। এদিকে সোয়াতি মেয়েটা ভাবছে আমি রামায়ের কিছু করেছি, এই জন্য সে আমার নাতিকে পর্যন্ত কিডন্যাপ করে নিয়েছে। ও একটা পাগল, আমার নাতিকে কি করে ফেলবে কে জানে। তুমি যেহেতু শেষবারের মতো চান্দুকে দেখেছ, তুমি একটু সোয়াতিকে বুঝিয়ে বলো যে আমি ওকে কিছু করিনি, ও যেন আমার নাতিকে ছেড়ে দেয়। তখনই সেখানে সোয়াতিকে নিয়ে আসা হয়। রামায়া সেখান থেকে চলে যায়। সোয়াতি এবং সুধীর সেই রুমে বসে কথা বলতে থাকে। অন্যদিকে রামায়া তাদের উপরে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রাখতে থাকে, তাদের কথা শুনতে থাকে। এদিকে রবি খবর পেয়ে যায় যে কৃষ্ণার কাছেই রামায়ার নাতি রয়েছে। ছেলেটাকে বাঁচানোর জন্য রবি সেখানে চলে আসে, কিন্তু সেখানে কৃষ্ণা ছিল। কৃষ্ণা তাকে বাধা দেয়, দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে কৃষ্ণা মারা যায়। যদিও রবি এটা চাইছিল না, কারণ রামায়া তাকে বলেছিল সামনেই ইলেকশন, এখন কোনো খুন খারাপি সে চায় না। যাই হোক, রবি সেই ছেলেটাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। এদিকে চক্রবর্তী চলে আসে যশোয়ার কাছে এবং তাকে কিছুটা টর্চার করে জিজ্ঞেস করে চান্দু কোথায়। যশোয়া বলে, আমি চান্দুর ব্যাপারে কিছু জানি না, কিন্তু সেদিন রাতে সে আমার কাছে এসেছিল, আমার কাছ থেকে একটি গান নিয়েছে রামায়াকে শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া সেদিন রাতে চান্দুর সাথে আরও দুজন লোক ছিল। সত্যি করে বলছি, এর বেশি কিছু আমি কিচ্ছু জানি না। এদিকে সোয়াতি সুধীরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। একটা সময় জিজ্ঞেস করে বিজয় বাড়াতে চান্দু যে ডিলারের কাছে গেছে তার নাম কি। সুধীর কোনো চিন্তাভাবনা না করে সেই ডিলারের নাম বলে দেয়, আর এটা শোনার সাথে সাথে সোয়াতি একটা চাকু নিয়ে সুধীরের উপরে হামলা করে, তাকে মারে আর বলে, এর আগে যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিলে সেই ডিলারের নাম তুমি জানো না, আর এখন হুট করেই তোমার কিভাবে মনে পড়ে গেল? চান্দুকে কোথায় রেখেছ? চান্দুর সাথে কি করেছ তাড়াতাড়ি বলো। তখনই সেই রুমের ভেতরে রামায়া এবং তার লোকেরা চলে আসে। রামায়া সোয়াতিকে বলে, কিছুক্ষণ আগে যখন আমি সুধীরের সাথে কথা বলছিলাম ওই সময়টাতেই কথায় কথায় সেই ডিলারের নামটা আমি বলে দিয়েছি, সুধীর এই জন্যই তোমাকে নামটা বলতে পেরেছে। এরপরেই রামায়া বলে, কিছুক্ষণ আগেই চক্রবর্তী আমাকে কল করেছে। চান্দু সেই দিন রাতে যশোয়া নামের একটি লোকের কাছ থেকে একটি গান নিয়েছে আমাকে খুন করার জন্য। রামায়া সুধীরকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি সেদিন রাতে চান্দু কোথাও গাড়ি থামিয়েছিল? সুধীর বলে, হ্যাঁ, সে একটা জায়গায় গাড়ি থামিয়েছিল এবং একটা লোকের সাথেও সে দেখা করেছিল। সোয়াতি তখন একটা সময় বাধ্য হয়ে বলে দেয়, হ্যাঁ, সেদিন রাতে তুমি আমাদের দুজনকে যতটা অপমান করেছ সেই অপমান কোনোভাবেই আমরা মেনে নিতে পারিনি। তাই চান্দু বলেছিল সে বদলা নেবে, তাই তোমাকে মারার জন্যই চান্দু গানটা নিয়েছিল। সোয়াতি আরও বলে, চান্দু যখনই ফিরে আসবে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে রামায়া প্রচণ্ড রেগে যায় এবং তার লোককে অর্ডার দেয় সোয়াতিকে মেরে ফেলার জন্য। সোয়াতিকে সেখানে মেরে ফেলা হয়। মারা যাবার আগে সোয়াতি সুধীরকে বলে, তোমার জন্য আজকে আমাকে মরতে হলো, তোমার মৃত্যুটাও ঠিক একই রকম হবে, তুমিও আমার জন্যই মারা যাবে। এদিকে সেই ওয়াচম্যান গেস্ট হাউসের বাইরে এসে একজন কনস্টেবলকে বলে যে আমাদের গেস্ট হাউসে দুইজন লোক এসেছে, তাদের গাড়ির ডিকির ভেতরে আমি রক্ত লেগে থাকতে দেখেছি, আমার মনে হয় তারা কাউকে অ্যাক্সিডেন্ট করেছে। এটা বলে সেই পুলিশ কনস্টেবলকে রাঙ্গা গাড়ির নাম্বারটিও বলে দেয়। এদিকে কৃষ্ণার মহল্লার মানুষরা কৃষ্ণার ডেড বডি খুঁজে পেয়ে গেছে। তারা ভাবতে থাকে আজকে সকালে যেহেতু চক্রবর্তী এসেছিল তখন চক্রবর্তীকে আমরা বাধা দিয়েছিলাম কৃষ্ণার ঘর সার্চ করতে। যাওয়ার সময় চক্রবর্তী বলেছিল এটা উঁচু জাতিদের কেস, আর এই কেসটা তারা কোনোভাবেই ছাড়বে না,
তাই মহল্লার লোকেরা ভাবে রামায়া হয়তো তাদের লোকদের পাঠিয়ে কৃষ্ণাকে মেরে ফেলেছে। এদিকে রামায়াকে অন্য একজন পুলিশ অফিসার কল করে এবং বলে, আমরা চান্দুর ফোন নাম্বার ট্র্যাক করেছিলাম, সেটা চেরালাতে রয়েছে। রামায়া ভাবে চেরালাতে হয়তোবা চান্দুর মামা ডোরাবাবু রয়েছে, চান্দু সেখানেই তার মামার কাছে গিয়েছে। তখনই রামায়া তার লোকদের নিয়ে সেই চেরালাতে যেতে থাকে। ঠিক তখনই ডোরাবাবুর পিএস কাবেয়া রামায়াকে কল করে, বলে সামনে ইলেকশন, আপনারা যদি ডোরাবাবুর কাছে ফান্ডের জন্য আসতেই চান তাহলে চান্দুর সাথে আসবেন, চান্দুকে ছাড়া আসলে কখনোই ডোরাবাবু আপনাদের ফান্ড দেবে না। রামায়া তখন বুঝে যায় চান্দুর নিশ্চয়ই কিছু হয়েছে। তার মোবাইলটা চেরালায় দেখালেও চান্দু চেরালাতে নেই। এদিকে সুধীর তাদের প্ল্যান এক্সিকিউট করতে থাকে। সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং কিছু লোককে হায়ার করে টাকা দিয়ে। রাতের বেলা সেই লোকগুলো কবরস্থানে চলে আসে আর পল্লবীর বড় বাবার কবর খুঁড়তে থাকে। সুধীরের প্ল্যান অনুযায়ী পল্লবীর বড় বাবার ডেড বডিটা সে পাঠিয়ে দেবে মেডিকেল কলেজে ডোনেট করার জন্য, আর এখানে চান্দুর লাশটা পুঁতে ফেলা হবে। সবকিছুই সুধীরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু হয়ে যাওয়ার পরে সুধীরের মনে হতে থাকে কবরস্থানের কোনো এক জায়গা থেকে কেউ তাদের দেখছে। সুধীর ভালোভাবে পুরো জায়গাটা চেক করে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপরে সুধীর পল্লবীর বড় বাবার ডেড বডিটা কবর থেকে উঠিয়ে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দিয়ে ডেথ সার্টিফিকেট সহ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এদিকে সুভাষান তার বড় ভাই বোসের কাছে আসে আর বলে, এর আগে আমাদের কাছে দুইটা সুযোগ এসেছিল রামায়াকে প্রতিহত করার। বিক্রম যখন মারা গিয়েছিল তখন, আর বিক্রমের বাবা যখন সুইসাইড করেছিল তখন, কিন্তু দুইটা সিচুয়েশনই আমরা বিফলে যেতে দিয়েছি। আজকে আমাদের হাতে আরও একটা সুযোগ এসেছে, সেটা হচ্ছে রামায়ের আরও একটা লোক কৃষ্ণাকে মেরে রেখে গেছে। এই সিচুয়েশনটা যদি আমরা পলিটিক্যালি কাজে লাগাই, রামায়াকে ইলেকশনে হারানো অনেকটাই সহজ হয়ে যাবে। তখনই ঘোষ একটু রেগে যায় আর একটা টুইস্ট রিভিল করে, বলে সেই রাতে আমি নিজে রামায়ের সাথে কথা বলেছিলাম, সে আমার কথায় রাজি হয়েছিল। সে আমার সামনেই চান্দুকে কল করেছিল বিক্রমকে সেখানে নিয়ে আসার জন্য, তাকে কিছু না করার জন্য। তাহলে এই সিচুয়েশনে বিক্রম মারা গেল কি করে? বিক্রমকে খুঁজতে তো তুমিও গিয়েছিলে, তুমি কি বিক্রমকে মেরেছ? তখনই দেখানো হয় ফ্ল্যাশব্যাকের একটা সিন। সেই দিন রাতে যখন বিক্রম চান্দুর গানটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, তার প্রথম দেখা হয় সুভাষানের সাথে। বিক্রম তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে জানবীর ভাই তাকে মেরে ফেলেছে। এটা শোনার পরে সুভাষান বলে, তোমার জন্য মেয়েটা মারা গেল, আর এখন সব সিম্পাথি ওরা পেয়ে যাবে। মেয়েটা যেহেতু মারা গেছে, তুমিও মারা যাও। ওরা যদি সব সিম্পাথি পেয়ে যায় তাহলে আমরা কি করব? তুমি মারা গেলে আমরাও সিম্প্যাথি পাবো। এটা বলেই বিক্রমের হাতে থাকা গানটা দিয়ে সুভাষান বিক্রমকে সেখানে মেরে ফেলে আর গানটা সেখানে রেখে সে পালিয়ে যায়। বোস আসলে বুঝতে পেরেছিল বিক্রমকে সুভাষানই মেরেছে, তাই বোস সুভাষানকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে, আমি এমন নোংরা রাজনীতি করি না। কিন্তু তারপরেও সুভাষন তার জাতের লোকদের কাছে এসে রামায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে, বলে আমরা নিচু জাতি দেখে ওদের হাতে একের পর এক মারা যাচ্ছি, এভাবে আর কতদিন শেষ হলে এই মৃত্যুর মিছিল থামবে? আমাদের এখনই কিছু করতে হবে, রামায়াকে প্রতিহত করতে হবে। এদিকে চক্রবর্তীর সামনে গাড়ি সিজের সেই মামলাটা চলে আসে, যেখানে চান্দুর গাড়িটা সিজ করেছিল অ্যাক্সিডেন্ট করার জন্য। কিন্তু চক্রবর্তী জানত সেই গাড়িটা তো গেস্ট হাউসে রয়েছে, যেটা পল্লবী এবং সুধীর এনেছিল। সেটা কিভাবে একদিন আগে পুলিশের হেফাজতে আসতে পারে এটা জানার জন্যই। এছাড়া সেই ওয়াচম্যানের সাথে কথা বলেও চক্রবর্তী জানতে পারে যখন তারা গাড়িটা এখানে নিয়ে এসেছিল গাড়ির ডিকির ভেতরে রক্ত লেগেছিল। চক্রবর্তী 2-2 4 করে মিলিয়ে ফেলে। সব ঘটনা শুনে সে বুঝতে পারে চান্দু কোথাও লুকিয়ে রয়নি, তাকে মেরে ফেলেছে পল্লবী এবং সুধীর। তাই গেস্ট হাউসে আসে এবং বলে, আমি সবকিছু জেনে ফেলেছি, তোমরা দুজন মিলেই চান্দুকে মেরে ফেলেছ, এখন আমার সাথে থানায় চলো। যখন পল্লবী এবং সুধীর বুঝতে পারে যে তাদের কাছে আর কোনো পথ খোলা নেই, তখনই চান্দুর গানটা বের করে পল্লবী এবং সে চক্রবর্তীর উপরে ফায়ার করতে শুরু করে। এতে চক্রবর্তী আহত হয়, গুলিটা তার কানের সাইড দিয়ে যায়, সে কানে ব্যথা পায়, কিন্তু তারপরেও সে নিজের গানটা বের করে সুধীরকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং সুধীরকে সেখান থেকে সে নিয়ে আসে। পল্লবী কি করবে বুঝতে না পেরে সে তাড়াতাড়ি তার বাবার কাছে চলে আসে এবং সবকিছু খুলে বলে যে চক্রবর্তী সুধীরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, যে করেই হোক সুধীরকে যেন বাঁচানো হয়। তখনই রাধা সেখানে চলে আসে আর পল্লবীকে একটা ভিডিও দেখাতে থাকে। ভিডিওটা ছিল সেই কবরস্থানের। সুধীর যখন লোক দিয়ে পল্লবীর বড় বাবার লাশটা তুলে ফেলছিল,
সেই ভিডিওটা রেকর্ড করে ফেলেছিল রাধা, আর সেই ভিডিওটাই সেখানে সে দেখাতে থাকে। রাধা বলে সে সেই দিন তার বাবার কবরের পাশে দিয়া জ্বালাতে গিয়েছিল। ঠিক তখনই এই জিনিসটা সে দেখে ফেলে। পল্লবী সবকিছু দেখে অবাক হয়ে যায়। যাই হোক, সে তার বাবাকে বলে, এখন তুমি সুধীরকে ছাড়ানোর জন্য কিছু একটা করো, যদি না করো তাহলে কালকে সকালে যে পুলিশের কাছে আমি সবকিছু বলে দেব, এবং বলে দেব যে আমরা দুজনে মিলেই চান্দুকে খুন করেছি, তার লাশ লুকানোর চেষ্টা করেছি, যার ফলে তোমার এই তথাকথিত মানসম্মান মাটিতে মিশে যাবে। পল্লবীর বাবা তখন বাধ্য হয়ে বাবজিকে কল করে আর বলে, চক্রবর্তী আমার মেয়ের জামাই সুধীরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, প্লিজ তুমি ওকে খুঁজে বের করো। বাবজি তাকে খুঁজতে শুরু করে। এদিকে রাধা পল্লবীর সাথে একটা ডিল করতে থাকে। সে বলে, তুমি যদি তোমার হাজব্যান্ডের জীবন বাঁচাতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি তোমার বাচ্চাটা জন্ম দেওয়ার পরে আমাকে সেটা দিয়ে দেবে, আর এই ভিডিওটা আমি তোমাকে দিয়ে দেব। তুমি যদি সেটা না করো তাহলে এই ভিডিওটা আমি পুলিশের কাছে দেখিয়ে দেব। এতে তোমার হাজব্যান্ড খুনের কেসে জেলে চলে যাবে, তোমার সংসার শেষ হয়ে যাবে। পল্লবী কথাটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারপরেও সে সুধীরকে বাঁচানোর জন্য এতে রাজি হয়ে যায়। এদিকে চক্রবর্তীকে দেখানো হয় যে সুধীরকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে এসেছিল। সেখানে নিয়ে আসার পরে সে সুধীরকে মারতে শুরু করে। চক্রবর্তী আসলে জেনে গিয়েছিল যে রামায়ের লোকেরা সোয়াতিকে মেরে ফেলেছে, আর সোয়াতিকে মারার কারণটা হচ্ছে পল্লবী এবং সুধীর। তাদের দুজনের কারণেই সোয়াতিকে খুন হতে হয়েছে। আর চক্রবর্তী যেহেতু সোয়াতিকে ভালোবাসত, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্যই সুধীরকে সেখানে নিয়ে আসে। তখনই বাবজি চক্রবর্তীর ফোন লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে এবং সুধীরকে মারতে নিষেধ করে। কিন্তু চক্রবর্তী প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই সে বাবজিকেই সেখানে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ফাইট হয়, আর ফাইট হতে হতে একটা সময় বাবজি বাধ্য হয়েই চক্রবর্তীকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপরেই বাবজি আহত সুধীরকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে শুরু করে। এদিকে সুভাষাম তাদের জাতির লোকদের অনেক বুঝিয়েছে এবং তারা সবাই প্রতিবাদ করতে রাজি হয়েছে। সেই লোকগুলোকে নিয়ে রামায়ের বাড়ির সামনে চলে আসে এবং আন্দোলন করতে শুরু করে। রামায়ের বাড়িটাকে পুরোটা ঘিরে ফেলে। এদিকে পল্লবী খবর পেয়ে হসপিটালে চলে আসে সুধীরকে দেখার জন্য। সুধীর এখন অনেকটা সুস্থ আছে। সুধীর বলে, সবকিছু আমাদের প্ল্যান মতোই হয়েছে। যে চক্রবর্তী জেনে ফেলেছিল যে চান্দুকে আমরা মেরে ফেলেছি, সেও মারা গেছে, আর কালকেই আমরা হায়দ্রাবাদে চলে যাব। কিছুক্ষণ পরেই পল্লবী বাইরে চলে আসে হসপিটালের সুধীরের জন্য মেডিসিন কেনার জন্য। মেডিসিন কিনে যখনই সে ফিরে আসে তখন সে দেখতে পায় বেডে সুধীর নেই। সে পুরো হসপিটাল খুঁজে ফেলে, প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সুধীরকে সে কোথাও খুঁজে পায় না। যখনই সে বাইরে আসে হসপিটালের, সে দেখতে পায় ডোরাবাবুর বিয়ে কাবিয়া সুধীরকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আসলে ডোরাবাবুই কাবিয়াকে পাঠিয়েছিল। যেহেতু শেষবারের মতো চান্দুকে তারা দুজনেই দেখেছিল, তাই ডোরাবাবু বলেছে সুধীরকে উঠিয়ে নিয়ে আসতে। কাবিয়া পল্লবীকে তাই বলে যে চান্দুকে শেষবারের মতো তোমরা দুজনই দেখেছিলে, চান্দুকে আমাদের কাছে ফেরত দাও আর তোমার হাজব্যান্ডকে তুমি ছাড়িয়ে নিয়ে যাও। আর সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। সিজন 2তে দেখানো হবে সুধীরের শেষ পর্যন্ত কি হয়েছিল, সুধীর আর কাবিয়া নিজেকে কি বাঁচাতে পেরেছিল, অন্যদিকে রামায়ার কি হয়েছিল। এছাড়া সবকিছু জেনে যাওয়া রাধাই বা শেষ পর্যন্ত কি করেছিল। আসলে পল্লবী অল্পতেই ভয় পেয়ে গিয়েছিল। সে চান্দুর গানটা দেখে ভেবেছিল চান্দু হয়তো তাদের মারার জন্যই গানটা নিয়েছে। সে চান্দুকে মারতে সুধীরকে বাধ্য করে, আর চান্দুকে মেরে ফেলার পরেই তাদের জীবনে নেমে আসে একের পর এক বিপদ। এরপরে কি হয়েছিল সেটা সিজন 2তে দেখা যাবে। আসলে সবকিছু কাজই আমাদের ভেবেচিন্তে করা উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা বেশিরভাগ সময়ই ভুল হয়। সেটাই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। ওয়েব সিরিজের সিজন 1 মাত্র 24-এ রিলিজ হয়েছে। সিজন 2 বের হতে অনেকটা সময় লাগবে। সিজন 2 রিলিজ হওয়ার সাথে সাথে এক্সপ্লেন করা হবে। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।